The t-test as used with small sample, t-test জিনিসটা কি আগে বলে দিই। t-test হচ্ছে a test that is first devised or worked out by W.S. Gossett, whose pen name was student. ওই জন্য ওটার নাম হচ্ছে স্টুডেন্ট t-test। টি জিনিসটা কি, t-testটা ভেরি সিম্পলি আমি বলছি দুটো জিনিস। ধরো মানে লেখাটাকে দেখো না, আগে জিনিসটা বোঝার চেষ্টা করো, তাহলে তোমরা অ্যাপ্লিকেশনটা বুঝতে পারলে তবে তোমরা বুঝতে পারবে যে কেন এটা করা হয়। ধরো আমি তোমরা বেসিক যেদিন ফার্স্ট আমি পড়িয়েছিলাম যে বায়োস্ট্যাটিস্টিক্স এন্ড ইটস অ্যাপ্লিকেশন, যদি মনে থাকে দেখবে in case there are several applications of biostatistics, one of which is in the pharmacology. এবার ধরো pharmacology-তে তুমি দুটো ড্রাগের উপর কাজ করছো। one drug is standard, that is very much available in the market, scientific market. Another one which is proposed, তুমি প্রপোজ করেছো, তুমি মানে এটা বের করেছো, ডিসকভার করেছো from the natural product. So in that case you want to test the efficacy of your drug in comparison with the standard drug, right? So in that case you have to use different doses. তোমাকে different doses করতে হবে। Suppose a controlled zero dose, then suppose 20 milligram dose, then suppose a microgram, then suppose 50 microgram, then 80 microgram, then 100 microgram. In this way, you have to use different doses. Suppose in that case, you use 4 doses, 20, 50, 80 and 100 microgram per gram. In case of your proposed drug. So, to compare your proposed drug, the effect of your proposed drug with that of the standard drug, you have to use the same concentration for the standard. ধরো তোমার যে প্রোডাক্টটা নিয়েছো সেটা কত কত নিয়েছিলে, 20, 50, 80 and 100 microgram per ml. So same concentration should be taken for the standard drug, 20, 50, 80 and 100 microgram per ml of the standard drug. Then you have to inject it in the mouse model or whatever, wherever your experiment is that you got your result. Now you have to compare your result. তোমার রেজাল্টটাকে কম্পেয়ার করতে হবে। কিরকম কম্পেয়ার করতে হবে? 20 মাইক্রোগ্রাম স্ট্যান্ডার্ডের যে এফেক্টটা রেজাল্টটা পাওয়া গেছিল তার সঙ্গে 20 মাইক্রোগ্রামের ডোজের যে তুমি যে ড্রাগটা বলতে চাইছো সেটার যে এফেক্টটা সেটা কম্পেয়ার করবে। মানে স্ট্যান্ডার্ড ড্রাগের 20 এন্ড তোমার এক্সপেরিমেন্টাল ড্রাগের 20, স্ট্যান্ডার্ডের 50, এক্সপেরিমেন্টালের 50। Then you have to do a statistics. What statistics is করবে? That is the t-statistics, t-test. One by one comparison করার জন্য। বুঝে গেল? হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? আচ্ছা, মাঝখানে তো চলে গেছিল না একটু? আচ্ছা, তাহলে যে আমি লাস্ট যে জিনিসটা বললাম যে ধরো তোমার স্ট্যান্ডার্ড ড্রাগের সাথে তোমার যে এক্সপেরিমেন্টাল ড্রাগ সেটা কম্পারিজন করো, হ্যাঁ, 20 এর সঙ্গে 20, 50 এর সঙ্গে 50, 80 এর সঙ্গে 80, 100 এর সঙ্গে 100। এই জায়গাটা আপনি শুনে গেছিল তো? তাহলে তোমাদের রেজাল্ট পাওয়ার পর যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করতে হবে, দ্যাট t-test, বিকজ ইট কম্পেয়ার এ সেট অফ ডেটা। ওয়ান বাই ওয়ান কম্পারিজন করার জন্য তোমাকে এই ডেটাটা কম্পেয়ার করতে হবে।
আরেকটা এক্সাম্পল দিই, ধরো তোমরা ফার্স্ট সেমে তোমরা ধরো যে রেজাল্ট করেছিলে তার সঙ্গে তোমার সেকেন্ড সেমের রেজাল্ট তুমি একটা করেছো, দুটো মার্কস পেয়েছো, দুটো পার্সেন্টেজ পেয়েছো ইন্ডিভিজুয়ালি পেপার ওয়াইজ। এবার তুমি want to compare and whether you want to know whether there is any improvement, there is any significant improvement in your result from first semester to second semester, or if there is any decrement or there is any not significant in your result. তুমি যদি সেটা জানতে চাও তাহলে যে টেস্টটা করতে হয় সেটা হচ্ছে টি টেস্ট, ওয়ান বাই ওয়ান কম্পারিজন, একটা অনেকগুলো কম্পারিজন নয়, just one is one comparison. In that test, the test that is very popular is the t-test, the best test তোমরা বলতে পারো এবং very easy to compute. দেখো তাহলে এটা বলতে পারি that the t-test may be defined, বোঝা গেল এক্সাম্পল যেটা দিলাম, যে এক্সাম্পলটা দিলাম বোঝা গেল, এই দুটো এক্সাম্পল দেওয়া হলো। হ্যাঁ স্যার। Okay. So the T may be defined as the quantity representing the difference between sample mean and true mean or population mean. Sample mean মানে তোমরা যেটা পেয়েছো, আরেকটা হচ্ছে এটা ওয়ার্ক আউট করাই থাকে স্ট্যান্ডার্ড ওভারঅল পপুলেশনের উপর। যেমন ধরো ব্লাড প্রেশার, আমরা যদি বলি ব্লাড প্রেশার তোমরা আমি নর্মাল আমার কথা বলি 120/80 মিলিগ্রাম পার ml/H, তাই তো? এবার এটা কি করে স্ট্যান্ডার্ড হলো, এটা স্ট্যান্ডার্ড কি করে হলো, এটা স্ট্যান্ডার্ড হলো এইভাবেই যে এটা অনেক পপুলেশনের উপর স্টাডি করে করে পাওয়া গেছে যে নিচেরটা 80 এবং উপরেরটা 120 লেভেল যদি মেইনটেইন হয় দেন ইট ইজ ওকে, ফর নরমাল অ্যাডাল্ট। তাহলে when the standard is established, then তুমি এবার যদি কোনো পেশেন্টের বা কোনো একটা লোকের দেখো ব্লাড প্রেশার নিজেরটা 90 আছে এবং উপরেরটা আছে 140, দেন দিস শুড বি ভেরি হাই, তাই তো? তাহলে এটাকে বলা হচ্ছে, প্রথমটা যেটা অলরেডি এস্টাবলিশ সেটাকে বলা হচ্ছে ট্রু মিন অর পপুলেশন মিন। দেরি করে কেন হচ্ছে? সো ইট ইজ ট্রু মিন অর পপুলেশন মিন। আর যেটা তুমি বের করেছো দ্যাট ইজ কম্পিউটেড, যেটা তুমি অলরেডি বের করেছো সেটা হচ্ছে স্যাম্পল মিন। তাহলে স্যাম্পল মিনের সাথে ট্রু মিনের যে কম্প্যারিজন সেটা হচ্ছে উইথ রেসপেক্ট টু স্ট্যান্ডার্ড এরর। স্ট্যান্ডার্ড এরর আবার একটা জিনিস আছে, এটা কি জিনিস সেটা বলে দিচ্ছি। সেটা যখন আমরা কম্পেয়ার করব তাহলে যে টেস্টটা হবে সেটা বলা হচ্ছে টি টেস্ট। আচ্ছা, এতবার বলার পরও তোমরা কেন দেরি করে ঢুকলে গো? তো আমাকে বলে দিচ্ছি 11:15 কেন, তোমরা এতজন মিলে পরে ঢুকছো কেন? আজকে লাস্ট ক্লাস তাই কিছু বলছি না, অফলাইন ক্লাস হলে একটু শুরু হবে যখন আমি কিন্তু 5 মিনিটের বেশি অ্যালাউ করি না দিনে, যেটা মনে রাখো। বারবার এরকম করে মানে করলে আমার ডিস্টারবেন্স হয়। সো হোয়াট ইজ স্ট্যান্ডার্ড এরর? স্ট্যান্ডার্ড এরর যেটা আগে তোমরা পড়েছিলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর মধ্যে জিনিস when your value, any particular value is how much it is fluctuated from the mean value, middle point, কতটা ডেভিয়েট করছে। যেমন এটা বলেছিলাম ঘড়ির পেন্ডুলামের মতন, whether it is how much it is deviated, এবং এটা ডেভিয়েট করবে কার এগেইনস্টে, মিনের এগেইনস্টে অর এভারেজ এগেইনস্টে। লেফট সাইডে যেটুকু হবে রাইট সাইডে সেটুকু হবে, এই জন্য এটাকে প্লাস মাইনাসে ডিনোট করা হয়। স্ট্যান্ডার্ড এররটাও একই জিনিস, অলমোস্ট একই জিনিস। একই জিনিস দেখো, স্ট্যান্ডার্ড এরর ইজ দ্য মেজার অফ ভ্যারিয়েশন অফ দ্য মিন, এটাও মিনের এগেইনস্টে ভ্যারিয়েশন। স্ট্যান্ডার্ড এরর অফ দ্য মিন ইজ দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন of the sample divided by the square root of the number of observation of the sample. Standard deviation এটা আরেকটু সূক্ষ্ম, মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে আরেকটু সাটল। সেই জন্য এটা ইকুয়েশনটা দেখো, স্ট্যান্ডার্ড এরর অর যেটাকে x বার বলা হচ্ছে, ডিনোট করছি, that is standard deviation divided by root over small n, where sd is the standard deviation and small n is the population number. So তাহলে স্ট্যান্ডার্ড এরর আমি যদি জানি, দেন টি মানে টি টেস্টের যে ভ্যারিয়েশনটা, যে টি টেস্ট যেটা মেইন বের করব আমি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে। সো টি ইজ ইকুয়াল টু ডিফারেন্স বিটুইন স্যাম্পল মিন ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড এরর অফ দ্য ডিফারেন্স বিটুইন মিন। সো দ্য ইকুয়েশন উইল বি x1 বার। x1 বার কোনটা? যেমন ধরো আমি বললাম যে তোমার
এই মড দেওয়া আছে কিন্তু মনে রাখবে, মড মানে কিন্তু এখানে প্লাস মানে যাই হোক ওটা নেগেটিভ হয়ে যাবে। x টু বার মানে পপুলেশন মানে তোমার স্যার শোনা যাচ্ছে না। equal to mod x on bar minus x to bar divided by b2 টা স্যার শোনা গেল না। ফার্স্ট লাইনটা একটু ভালো করে বুঝতে হবে তাহলে বুঝে যাবে। ইয়ার তারপর কোশ্চেন স্যার স্যার শোনা গেল না কিছু। তাহলে এতক্ষণ ধরে চুপ করে ছিলে যখন শোনা যাচ্ছে না তখনই তো বল কোন জায়গায় শুনতে হবে, কোন জায়গায় শুনতে হবে? হ্যাঁ x on bar মানে হচ্ছে দ্যাট ইজ বার মানে কি, বার মানে হচ্ছে অ্যাভারেজ, মানে একটা পার্টিকুলার ভ্যালুর অ্যাভারেজ, আর x2 বার মানে হচ্ছে তুমি যেটার সঙ্গে কম্পেয়ার করছো সেটা। যেটা আমি বললাম যে ধরো স্ট্যান্ডার্ড ব্লাড প্রেশার, সেটা যদি ধরো তোমার x1 হয় 10টা লোকের, সেটা 10টার অ্যাভারেজ করলে যেটা হবে দ্যাট ইজ x1 বার। আর যেটা হচ্ছে কম্পেয়ার করছো তুমি, তুমি যেটা রেজাল্টটা পেয়েছো, তুমি ধরো 10 জন লোকের ব্লাড প্রেশার নিলে তুমি যে রেজাল্টটা পেয়েছো দ্যাট ইজ x2, সেটা বলে যে x2, তাহলে 10টা লোকের ক্যালকুলেশন করে অ্যাভারেজ যেটা বের করলে দ্যাট ইজ x2 বার। তাহলে x1 বার মানে x2 বার ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড এরর ইজ ইকুয়াল টু যেটা হবে দ্যাট ইজ দ্য টি ভ্যালু, এর টি ভ্যালু যেটা তোমাকে বের করতে হবে। নাও ইজ ইট ওকে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা এবার দুই ধরনের হয়, দেখো একটা হচ্ছে আনপেয়ার্ড টি টেস্ট, একটা হচ্ছে পেয়ার্ড টি টেস্ট। আনপেয়ার্ড আর পেয়ার্ড কি জিনিস সেটা বলে দিচ্ছি। আনপেয়ার্ড মানে বুঝতে পারছো, whether there is no paired, মানে একটা সঙ্গে একটা পেয়ার হচ্ছে না, মানে একদিকে তুমি তোমার স্ট্যান্ডার্ডে আছে হচ্ছে 10টা ভ্যালু, তুমি তোমার যে স্যাম্পল নিচ্ছ 10 জনের থেকে পাওনি, 9 জনের থেকে পেয়েছো। ইন দ্যাট কেস ইট ইজ নোন অ্যাজ আনপেয়ার্ড টি টেস্ট। আর পেয়ার মানে তোমার আছে 10টা স্ট্যান্ডার্ড ভ্যালু আছে, আর তুমি এক্সপেরিমেন্ট করে 10টা ভ্যালু পেয়েছো, তো 10:10 সমান সমান হয়ে গেছে, দ্যাট ইজ পেয়ার টি টেস্ট। ক্রাইটেরিয়া ফর অ্যাপ্লাইং টি টেস্ট, কখন টি টেস্ট করব, ভেরি ইম্পর্টেন্ট। কোন কোন সময় এমন আছে যে আমাদের টি টেস্ট করার দরকার নেই, অথচ আমরা টি টেস্ট করেছি, এখন আমরা টেস্ট করলেই হয়ে যায়। তো এটা জানতে হবে। র্যান্ডম স্যাম্পলস আর ড্রন ফ্রম নরমাল পপুলেশন, র্যান্ডম স্যাম্পলিং করতে হবে, স্যাম্পলিংয়ে কোনো বায়াসনেস থাকবে না। For testing the equality of the two population means the population variances are regarded as equal. দুটো পপুলেশনের মধ্যে ভ্যারিয়েন্স ধরে নিতে হবে ইকুয়াল আছে, কোনটার মধ্যে বেশি কোনটার মধ্যে কম আগে থেকে কিন্তু আমরা কনসিডার করব না। The sample size are less than 30, তুমি যাই করো 30 জনের মধ্যে 30 এর কম হতে হবে স্যাম্পল সাইজ, 30 এর বেশি হলে কিন্তু আর হবে না। In case of two samples, some adjustment in degree of freedom or T are made. Degree of freedom তোমাকে কিন্তু আগে থেকে কনসিডার করতে হবে। ডিগ্রি অফ ফ্রিডম জিনিসটা কি সেটা বলবো, দেখাচ্ছি। শোনা গেল? হ্যাঁ স্যার। ওকে, যে মুহূর্তে শোনা যাবে না আমাকে ওই মুহূর্তে বলবে, পরে বলবে না, ইমিডিয়েটলি বলবে, ওদিনের সেকেন্ডে। সো প্রপার্টিজ অফ টি ডিস্ট্রিবিউশন কি জিনিস দেখো, কিছু কিছু প্রপার্টি থেকে টি ডিস্ট্রিবিউশন জিনিসটা কি, টি টেস্ট তো করলাম, এবার টি ডিস্ট্রিবিউশন জিনিসটা কি সেটা একটু দেখো। The shape of the T distribution curve varies with the degree of freedom. আচ্ছা এবার তোমরা জানো নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভ, নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভটা কি, একটা বেল শেপড কার্ভ। বেল মানে ঘন্টা, মানে it will start from a very low value, then peaks go up, S shape কার্ভের মতো শুরু হবে নিচ থেকে, তার উপরের দিকে বেল ঘন্টাটা যেরকম দেখতে হয় ওরকম উপরটা অনেকটা কি করবে, আবার সমানভাবে নিচের দিকে নিয়ে যাবে। So it is the normal distribution curve. T distribution curve টা একই রকম হয়, but it will varies with the degree of freedom. Degree of freedom কি জিনিস? Degree of freedom হচ্ছে যত তোমার স্যাম্পল সাইজ তার থেকে 1 মাইনাস করতে হবে, দ্যাট ইজ দ্য ডিগ্রি অফ ফ্রিডম। তার মানে ধরো ডিগ্রি অফ ফ্রিডম জিনিসটা তোমরা আগে পড়েছো, একটা এক্সাম্পল দিতে পারবে? ডিগ্রি অফ ফ্রিডমের একটা এক্সাম্পল দিতে পারবে? তোমাদের কাজ ছিল না, কাজ টেস্ট
Yes, sir. ইনভ্যালিডেশন ওখানে ডিগ্রি অফ ফ্রিডম তুমি কাজটা টেস্ট করেছি, ডিগ্রি অফ ফ্রিডম মনে আছে? মনে নেই হয়তো, আমি বলে দিচ্ছি। হ্যাঁ স্যার কিন্তু কিন্তু করেছিলাম। হ্যাঁ হ্যাঁ বলো, মনে আছে? স্যার ছিল কিন্তু আমরা ফিল্ড করেছিলাম। ও আচ্ছা, অপশনাল ছিল নাকি? যাই হোক, ঠিক আছে। যেমন ধরো আমি বলি, তোমাকে যদি একটা কয়েন দেওয়া হয়, 2 টাকার কয়েন দিয়ে যদি বলি যে টস করো, তাহলে কি হবে আলটিমেটলি রেজাল্ট? হেড অর টেল, তাই তো? হেড অর টেল। এটা ক্রিকেট খেলার সময় টস করা হয়, ঠিক আছে? আইদার ইট ইজ হেড আইদার ইট ইজ টেল। তাহলে এখানে মানে মানে পড়ার সম্ভাবনা কোনটা, পড়ার সম্ভাবনা কোনটা কতটা? আইদার হেড পড়বে আর টেল পড়বে, ঠিক আছে? বাট তুমি কতবার চান্স পাবে করার? অনলি ওয়ান। মানে একবার টস করার পর whether it will be head or it will be tail you don't know. So the probability in this case should be 50-50 or 1:1. And degree of freedom, as there is two individual may appear, দুটো individual appear করতে পারে, either head or tail, but you will get only one chance. So 2 minus 1, 1 is the degree of freedom. বুঝতে পারলাম এক্সাম্পলটা? Yes, sir. হ্যাঁ স্যার। একদম, এটা হচ্ছে ইজিয়েস্ট এক্সাম্পল। এবার দেখো তোমরা এক্সাম্পল গুলো দেখে বুঝতে পারবে। আচ্ছা, গ্রাফটা বলে দিলাম, it will be look like normal distribution and degree of freedomটা নরমাল ডিস্ট্রিবিউশনের মতোই হয়। এবার আমরা এগুলো তো তোমরা অলরেডি ক্রাইটেরিয়া গুলো আমি বলে দিয়েছি কোন কোন ক্ষেত্রে করা যায়। Now the final thing before going to the problem is the application of t-distribution. অ্যাপ্লিকেশনটা কি, কোন কোন জায়গায় তুমি অ্যাপ্লাই করতে পারো? To test the significance of a single mean when the population variance is unknown. পপুলেশনের ভ্যারিয়েন্স তুমি জানো না, তাহলে একটা সিঙ্গেল মিন 1:1 কত তফাৎ হতে পারে তুমি জানো। যদি ভ্যারিয়েন্স জানতে চাও তাহলে কিন্তু অন্য টেস্ট, তখন কিন্তু টেস্ট করতে হবে না। ওভারঅল পপুলেশনের মধ্যে কত ভ্যারিয়েন্স আছে, মানে আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি। ধরো তোমাদের মধ্যে তোমাদের 28 স্টুডেন্টস তোমরা আছো, তোমাদের যদি বলি কম্পেয়ার করো যে ওভারঅল নিজেদের মধ্যে রেজাল্টের ভ্যারিয়েশন কত, কত কিরকম ভ্যারিয়েশন হচ্ছে, ওয়েদার মানে কেউ খুব ভালো রেজাল্ট করেছে, আবার এমনও আছে খুব খারাপ রেজাল্ট করেছে, এরকম হতে পারে। আবার কেউ করেছে মাঝামাঝি রেজাল্ট করেছে, আবার কেউ একটু খারাপের দিকে কেউ একটু ভালোর দিকে, বিভিন্ন টাইপের রেজাল্ট আছে। সো আমি যদি বলি কম্পেয়ার উইদিন দ্য রেজাল্টস অফ 28 স্টুডেন্টস, তখন কিন্তু টি টেস্ট অ্যাপ্লাই হবে না, তখন হবে যেটা দ্যাট ইজ অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স, তখন ভ্যারিয়েন্স চলে আসবে। কিন্তু যেখানে ভ্যারিয়েন্সের দরকার নেই, আমি বলে দিলাম যে ধরো এর সাথে বি এর রেজাল্টের কম্পেয়ার করো, তখন ভ্যারিয়েন্স হবে না, তখন হবে টি টেস্ট। সেই জিনিসগুলো বুঝতে হবে কখন কোন টেস্ট আমরা করব। To test the significance of difference between two sample means the population variance being equal or unknown, বলে দিলাম। To test the significance of an observed sample correlation coefficient of difference between the mean of two samples should be calculated. যাই হোক, ওই ওভারঅল সবগুলোর মধ্যে সবগুলোকে একসাথে বলে দিয়েছি। সো এই অবধি শোনা গেল? আমি অ্যাপ্লিকেশনটাও বলে দিলাম কখন করতে হবে। তো এইবার আমরা আস্তে আস্তে প্রবলেমে ঢুকবো। এবার দেখো আনপেয়ার টি টেস্ট, যেটা আমি একটু আগে বললাম। আনপেয়ার মানে এখানে তোমার কাছে স্ট্যান্ডার্ড 10টা আছে, স্যাম্পল 10টাই থাকতে হবে, তুমি র্যান্ডম স্যাম্পলিং করেছো, তার কোনো মানে নেই, একটা কমও হতে পারে, তুমি কোনো কিছু পাচ্ছ না, কোনো কারণে রেজাল্টটা পেলে না, বা পাওয়ার পর দেখলে ওটা মানে ভুল, র্যান্ডম স্যাম্পলিং হয়নি, তো একটা দুটো তোমাকে বাদ দিতে হলো। তো সেই ক্ষেত্রে দুটো ডেটার মধ্যে ডেটা সেটের মধ্যে কম্প্যারিজন করার জন্য যে টেস্টটা করা হয় দ্যাট ইজ আনপেয়ার্ড টেস্ট। আনপেয়ার্ড, পেয়ার নয়। ওয়ার্কিং প্রসিডিউরটা দেখার থেকে বলে দিচ্ছি, দেখো। সো তোমরা জানো টি টেস্টের ফর্মুলা টি ইজ ইকুয়াল টু x1 বার, মানে মড তো থাকবেই আগে, x1 বার মাইনাস x2 বার ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড এরর। তাহলে এই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড এরর বের করতে হবে আমাদেরকে, তাহলে আমাদেরকে সবাই কি বের করতে হবে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যেটা আমরা অলরেডি আগে বের করে নিয়েছি, তোমরা জানো। তো ফার্স্ট মানে আমাদের জব ইজ টু ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ফার্স্টে মিন বের করতে হবে দুটো স্যাম্পলের, দেন standard deviation should be calculated, and from standard deviation standard error should be calculated, and after that put the formula, all the result are all together put in the formula, then we can get the t. Now এখানে দেখো in case of unpaired t test, unpaired, ঠিক আছে,
যেহেতু পেয়ার নয় সেই জন্য এখানে ভালো করে লক্ষ্য করো দুটো স্যাম্পল আছে n1 and n2 তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা এখানে দেখো যে বের করবো আমরা সেটা কি হবে sd ইনটু রুট ওভার 1/n1 প্লাস 1/n2। আচ্ছা এবার এটাকে ক্যালকুলেট করে যা দাঁড়াবে দ্যাট ইজ sd ফর্মুলা হচ্ছে, এবার sd টাকে বের করার জন্য যে ফর্মুলাটা সেটা হচ্ছে এটা। ইন কেস অফ আনপেয়ার পেয়ার টি টেস্টে কিন্তু ফর্মুলাটা স্যার শোনা যাচ্ছে না আচ্ছা স্যার? টেস্ট হ্যালো আচ্ছা হ্যাঁ স্যার। এই অনলাইন ক্লাসে আর ভালো লাগে না, আজকে শেষ হলে বাঁচি, এত ডিস্টারবেন্স হয় সত্যি আমার ভালো লাগে না অনলাইন ক্লাস নিতে। দেখা যাচ্ছে এখন? না স্যার। না স্যার। ও আচ্ছা আচ্ছা শেয়ারই তো করিনি। এখন দেখা যাচ্ছে? ওকে, তাহলে this is the formula for calculating standard deviation in case of unpaired t-test। সেটা হচ্ছে root over totalটা root over then summation of x1 minus x1 bar whole square plus summation of x2 minus x2 bar whole square then n1 plus n2 minus 2। This is only in case of unpaired t-test, কারণ এখানে n1 and n2 না হচ্ছে, কিন্তু in case of paired t-test দেখবে এরকম ব্যাপারটা নয়, অন্যরকম। কেন n1 n2 না হচ্ছে? বিকজ এখানে দুটো আলাদা আলাদা স্যাম্পল সাইজ, যেহেতু আনপেয়ার। তুমি 10টা স্ট্যান্ডার্ড পেয়েছো সেটা n1, আবার তুমি 10টাই কিন্তু তোমার র্যান্ডম স্যাম্পলিং এ পাওনি, তুমি ধরো পেয়েছো 9টা বা 8টা বা 11টা, তাহলে ইন কেস দুটো আলাদা আলাদা স্যাম্পল যেহেতু হচ্ছে সেই জন্য n1 প্লাস n2। আর শুধু যদি একটাই স্যাম্পল থাকতো সমান সমান হতো স্যাম্পল সাইজ, তাহলে n-1 হতো, কিন্তু যেহেতু এখানে দুটো আলাদা আলাদা সেই জন্য -2 করতে হবে। কেন -2 করলাম বুঝতে পেরেছো? যদি আমি ভাইবার পরে কোশ্চেন করা হয় ভাইবার সময়, unpaired t-test why it is -2 বলে দিলাম, because in this case sample size in case of unpaired t-test sample size of two individual observations are different. For example, in one case it may be 10, another case in another sample it may be 9। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলি। ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। একটু মনে রাখতে হবে। আচ্ছা এইবার দেখো একটা সহজ এক্সাম্পল দেখাচ্ছি, কোশ্চেনটা অনেক বড় কিন্তু অত ঘাবড়ানোর কিছু নেই। In a nutritional study 13 children were given a usual diet plus vitamin A and D tablet, while the second comparable group of 12 children was taking the usual diet. After 12 months the gain in weight in pounds were noted as given in the table. Can you say that the vitamin A and D were responsible for this difference? তার মানে খুব সহজ কথায় 13 জন একটা গ্রুপ, 13 জন বাচ্চার একটা গ্রুপ আর 12 জন বাচ্চার একটা গ্রুপ। কনফিউজ করার জন্য ঘুরিয়ে দিয়েছি কোশ্চেনটা, এত কিছু দেওয়ার দরকার ছিল না, কিন্তু জাস্ট কনফিউজ করার জন্য। এবং ওদেরকে ভিটামিন এ আর ডি দেওয়া হয়েছে, কাদেরকে দেওয়া হয়েছে? যেখানে 13 জন বাচ্চা আছে সেই গ্রুপটায় এ আর ডি ট্যাবলেট দেওয়া হয়েছে, আর 12 জনের বাচ্চার যে গ্রুপটা আছে কোনো কোনো কিছু দেওয়া হয়নি। দেখা যাচ্ছে বডি ওয়েটে কোনো ডিফারেন্স হয়েছে কি হয়নি। এবার দেখো টেবিলটা দেখতে পাচ্ছ নিচে, এই টেবিলটা এ এন্ড বি দুটো টেবিল আছে। এ তে দেখো কটা আছে ভ্যালু 13টা, আর বি তে দেখো 12টা আছে। গুণে দেখো লাস্টে বি এর যে লাস্ট কলামটা, সে রোটা লাস্ট রো লাস্ট কলাম যেটা, সেখানে কিন্তু ড্যাশ মানে ফাঁকা, কারণ তুমি স্যাম্পল সাইজ তো নিজের মতো করে চেঞ্জ করতে পারো না, তাই না? তো একটা তোমাদের যেমন একটা ব্যাচে
28 জন স্টুডেন্ট আছে, আর একটা হয়তো ধরো 30 জন স্টুডেন্ট আছে। আমি যদি বলি সেম ওয়ানের সঙ্গে সেম টু স্টুডেন্টদের বডি ওয়েটের কম্পারিজন করো বা রেজাল্টের কম্পারিজন করো, তাহলে তুমি বলবে এখানে যেহেতু 28 জন নেবো, তাহলে বাকি দুজন কি দোষ করলো? সো ইন দ্যাট কেস আনপেড লিভ টেস্ট শুড বি অ্যাপ্লাইড। এবার দেখো, তোমাকে আগে সবার আগে তোমরা জানো, ইন কেস অফ আই স্কোয়ার অলসো ইন দিস স্ট্যাটিস্টিক্যাল প্রবলেম you should make an statement. স্টেটমেন্টটা হচ্ছে হাইপোথিসিস। হাইপোথিসিস মানে তোমাকে আগে থেকে বলে দিতে হবে আমি কি জানতে চাইছি এবং আমি কি প্রুফ করতে চাইছি। সেটা হতেও পারে নাও হতে পারে, কিন্তু মনে রাখবে যে কোনো তোমার পরীক্ষা তো মানে বারবার করে বলে দিচ্ছি, যদি পরীক্ষার কোশ্চেন থাকবেই টি টেস্টে, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আলাদা, টি টেস্টের কোশ্চেন থাকবেই। তোমরা যদি কেউ মানে এক্সামে ইন ইওর সেমিস্টার এক্সাম ভালো করে শুনে রাখো, কিন্তু সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা ভালো করে রিমাইন্ডার দিয়ে রাখো, ভালো করে নোট করে রাখো। যদি কেউ হাইপোথিসিস লিখতে ভুলে যাও, দেন কোনো অঙ্কটা দেখাই হবে না, টোটাল জিরো, টোটাল জিরো বলে দিলাম। ইট ইজ সো ইম্পর্টেন্ট। যদি হাইপোথিসিস পুরো অঙ্ক ঠিক, যা রেজাল্ট তাই করেছে, কিন্তু যদি কোনো কারণে হাইপোথিসিস না লেখো, then it should totally will be 0 out of 6, একদম বিনা করে দিচ্ছি। So null hypothesis and alternate hypothesis must be there, should not must be there, otherwise you will get a big zero. এই অঙ্ক একদম ঠিক থাকুক তাও জিরো পাবে, because it is the main thing of a test, statistical test. So null hypothesis means null মানে জিরো। নাল কথাটা মানেই হচ্ছে জিরো, মানে তুমি এখানে একটা হাইপোথিসিস দিচ্ছ যেখানে তুমি বলছো যে কোনো কিছু হবে না। ভেরি সিম্পলি বাংলাতে আমি যেটা বলি, যে যাই তুমি করো কোনো কিছু লাভ নেই, হবে না। দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন দ্য, দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন টু গ্রুপস। এটা হচ্ছে নাল হাইপোথিসিস। নাল মানে সবসময় নেগেটিভ, নেগেট। তুমি যাই মানে মডিফিকেশন করো, দেয়ার উইল বি no significant difference before and after. তাহলে এখানে একটা নাল হাইপোথিসিস যেটা হবে, vitamin A and D are not responsible for gain with difference, ঠিক আছে? আর alternate hypothesis মানে হলো opposite, vitamins are responsible for the gain with difference। যদি ওইটা তো ডিফারেন্স হচ্ছে বোঝাই যাচ্ছে, যদি হয় তাহলে ভিটামিন এ আর ডির কোনো ভূমিকা নেই, অল্টারনেটিভ হচ্ছে এদের ভূমিকা আছে। বোঝা গেল? ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু দেখবে এরপরে যতগুলো এক্সাম্পল থাকবে সবগুলো একই প্রিন্সিপাল ফলো করবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এইবার দেখো, তোমাকে পরপর সাজিয়ে নিতে হবে, একটা টেবিল বানাতে হবে। এই টেবিলটা দেখো সিরিয়াল ওয়াইজ, যেহেতু দুটো স্যাম্পলিং আছে 13 and 13 and 12, so 13 should be maximum, so serial number 13 ফার্স্টে লিখে নিতে হবে। দেন তোমাকে একটা সেকেন্ড কলাম যেটা বানাতে হবে, দ্যাট ইজ গ্রুপ এ অর এক্স। দুটো গ্রুপ ছিল, ফার্স্ট গ্রুপের ডেটাগুলো এখানে পরপর বসিয়ে দিতে হবে। 5 3 4 5 3 4 3 2 6 3 2 3 7 7 5 3 এইরকম। দেন তোমাকে দুটোর মধ্যে এটা টোটাল সামেশন বের করতে হবে 52। দেখো এই সবগুলো ভ্যালু গ্রুপে ব্র্যাকেটে x যেটা আছে, you have to summate that and then you have to calculate the average. So average total summation হলো 52 and the number is 13, so the average or mean is 4 and average is denoted by x bar. তাহলে x minus x bar, তোমার ফর্মুলাটা মনে আছে? s d বের করার ফর্মুলা root over x minus x bar whole square বের করতে হবে, আলটিমেটলি x minus x bar whole square। তাহলে দেখো প্রথমটা ক্ষেত্রে কি হচ্ছে 5 minus 4, 4 মানে মিন। বোঝা যাচ্ছে কি? হ্যাঁ স্যার। তাহলে ইন্ডিভিজুয়াল ভ্যালুটা হচ্ছে, ফার্স্ট ভ্যালুটা হচ্ছে 5 and 4 is the your average value, so 5 minus 4 is equal to 1, then 3 minus 4 is minus 1, 4 minus 4 is 0, 3 minus 4 minus 1, 2 minus 4 minus 2. In this way you have to calculate all the things, then you have to square it, যেরকম পেলে 5 minus 4 1 ছিল, 1 এর হোল স্কয়ার 1, 3 minus 4 minus 1 তার হোল স্কয়ার 1, 4 minus 4 0,
0 এইভাবে সবগুলো বের করে নিতে হবে। তুমি এটাকে ডিনোট করতে পারো d1 হোল স্কয়ার হিসেবে, করতে পারো নাও করতে পারো, ইট ইজ অপশনাল। d1 স্কয়ার দিতেও পারো নাও দিতেও পারো, নো প্রবলেম, কিন্তু x - x বার হোল স্কয়ারটা তোমাকে করতেই হবে। এইবার একই রকম ভাবে গ্রুপ বি তে কটা ভ্যালু ছিল 12, গ্রুপ বি কে তুমি y দিয়ে ডিনোট করো, 12 ভ্যালু দাও, 12টা ভ্যালু লিখেছো, লাস্ট ভ্যালু ইজ ড্যাশড, এখানে কোনো ভ্যালু নেই। একই রকম ভাবে সবগুলো সামেশন করো, দেখো কত হচ্ছে 30, 30 কে তুমি 12 দিয়ে ডিভাইড করো, দেন ইট ইজ 2.5। in case of first value এটা দেখো 1 minus 2.5 is minus 1.5, then 3 minus 2.5 0.5, then 2 minus 2.5 minus 0.5, এরকম করে বের করে নাও, দেন একই রকম ভাবে হোল স্কয়ার করে দাও। তাহলে d1 হোল স্কয়ারের সামেশন তুমি পেয়ে গেলে এইভাবে টোটালটা, এই যে যেটা পেয়েছো x - x বার হোল স্কয়ার, আলটিমেটলি সবগুলো সামেশন বের করো, তাহলে হচ্ছে 32, আর y - y বার হোল স্কয়ার সবগুলো সামেশন করো, দেখো তাহলে হচ্ছে 11। বুঝে গেল? দেখো একবার, দেখো ভালো। তোমাদের তো আমি পাঠিয়ে দেবো না, তাও একবার দেখে নাও, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে বলো। ঠিক আছে, নেক্সট যাচ্ছি। এইবার গ্রুপ এ তে n ছিল কত 13, স্যাম্পল সাইজ, x বার হচ্ছে 4, আর তাহলে d1 হোল স্কয়ার হচ্ছে 32। সেম ইন কেস অফ গ্রুপ বি, n ছিল 12, y বার ছিল 2.5, আর d2 হোল স্কয়ার ছিল 11। তাহলে ফর্মুলাটা এবার বসিয়ে দাও। তাহলে sd ফর্মুলা কি, sd ফর্মুলা root over summation x minus x bar whole square plus summation y minus y bar whole square divided by n1 plus n2 minus 2। এবার উপরে যে ভ্যালুটা আছে ডাইরেক্ট বসিয়ে দাও, d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার মানে 32 প্লাস 11, নিচে কত ছিল, নিচে n1 প্লাস n2 minus 2, তার মানে 13 প্লাস 12 minus 2, that is 23, so root over 43 divided by 23, that is your sd, standard deviation। তাহলে স্ট্যান্ডার্ড এররের ফর্মুলাটা এবার এখান থেকে পেয়ে যাবেন। স্ট্যান্ডার্ড এররের ফর্মুলা কি ছিল, AC is equal to SD root over 1 by n1 plus 1 by n2। so SD এর জায়গায় এবার তুমি 43 root over 43 divided by 23 বসিয়ে দাও, দিলে মাল্টিপ্লাই বাই SD মাল্টিপ্লাই বাই, এবার root over 1 by n1, n1 কত 13 plus 1 by n2 কত 12, তাহলে যেটা দাঁড়ালো আলটিমেটলি তুমি সব কিছু ক্যালকুলেশন করে যেটা পাবে, that is 0.55, that is your standard error। তারপর এবার ফাইনালি তুমি t এর ফর্মুলায় বসো, t is equal to s bar minus y bar divided by standard error। so x bar কত ছিল, x bar 4, y bar কত 2.5, তাহলে x bar এর জায়গায় বসিয়ে দাও 4, then 2 minus 2.5 divided by standard error, that is 0.58, তাহলে দাঁড়ালো 2.72। ঠিক আছে, ক্যালকুলেশনটা হচ্ছে এরকম, একদম ইজি, কিচ্ছু না, জাস্ট একটা জায়গায় একটা বসাতে হবে। মেইন হচ্ছে এই টেবিলটা বের করাটা মেইন, এখানে যেন কোনো ভুল না হয়, এটা সিকোয়েন্সিয়ালি বের করতে হবে, ইজি, কোনো অসুবিধা হবে না। সো এখানে পরপর তোমরা পেয়ে গেলে টি এর ভ্যালু। শোনা যাচ্ছে না কথা বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, নাও ইজ দ্য ইন্টারপ্রিটেশন পার্ট। এবার তোমাকে ইন্টারপ্রিটেশন করতে হবে। কি ইন্টারপ্রিটেশন করতে হবে, যে whether there is any significant difference between the two groups, একটা গ্রুপ হচ্ছে ভিটামিন এ ডি দেওয়া হয়েছিল, আর একটা গ্রুপ হচ্ছে দেওয়া হয়নি, ওয়েট গেইন সিগনিফিকেন্ট হয়েছে কি হয়নি সেটা আমাদের এখানে তোমাকে বের করতে বলা হচ্ছে সিগনিফিকেন্স লেভেল at 0.05, মানে 5% লেভেলে। আচ্ছা 5% লেভেল এই জিনিসটা জানো, সিগনিফিকেন্স লেভেল 5%, 1%, এগুলো মানে হচ্ছে 100 বার তুমি যদি টেস্টটা করো, 100 টাইমস, 100 টাইমস টেস্ট মানে 100 টাইমস তুমি অবজারভেশনটা নিলে, তাহলে যদি 5 টাইমস যদি দেখো রেজাল্টটা ভেরিয়েশন হচ্ছে 100, 5 আউট অফ 100 যদি
ডিফারেন্স পাচ্ছ তুমি, সিগনিফিকেন্ট ডিফারেন্স, তাহলে বলতে হবে যে এটা রিজেক্টেড। কি রিজেক্টেড সেটা বলছি, এবার বাকিটা বলে দিচ্ছি। নাও ক্রিটিক্যাল ভ্যালু ইজ দেয়ার। ক্রিটিক্যাল ভ্যালু মানে, ক্রিটিক্যাল ভ্যালু জিনিসটা কি? অর ক্রিটিক্যাল ভ্যালু অর টেবিল ভ্যালু অর ট্যাবুলেটেড ভ্যালু একই। ক্রিটিক্যাল ভ্যালু কোনটা? যেমন একটু আগে তোমাদেরকে বললাম, ইন কেস অফ ব্লাড প্রেশার স্ট্যান্ডার্ড ইজ দেয়ার কত, 120/80। সুগারের কত, সুগারের হচ্ছে সাপোজ পিপিটা এখন একটু বেড়ে গেছে, 130 হয়ে গেছে সাপোজ, ইন কেস অফ অ্যাডাল্ট mg/dl। এইগুলো হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু, মানে টেবিল ভ্যালু, মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যালু। এইখান এটার সাপেক্ষে তুমি কম্পেয়ার করবে, ঠিক আছে? ইন রিলেটিভ টু দিস ক্রিটিক্যাল ভ্যালু you have to compare your result. বুঝা গেল what is critical value? সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার বুঝতে critical value means your table value, মানে তোমার স্ট্যান্ডার্ড ভ্যালু। তাহলে দেখো 0.05 লেভেলে ডিগ্রি অফ ফ্রিডম যেখানে 23, সেখানে টিডিটি এর ভ্যালু হচ্ছে 2.07। ডিগ্রি অফ ফ্রিডম 23 হতে হবে, আর level of significance 5% যদি হয়, in that case the table value is 2.27, on critical value হচ্ছে 2.27। তাহলে তোমার টেবিল ভ্যালু এখানে, তোমার ক্যালকুলেটর ভ্যালু এখানে বেরিয়েছে 2.72। so as 2.72 is greater than 2.07 at 0.05 level where degree of freedom is 23, in that case null hypothesis is rejected। মানে যদি তোমার যে ক্যালকুলেশন করে যেটা তুমি পেয়েছো সেটা যদি তোমার টেবিল ভ্যালু থেকে বেশি হয়, in that case null hypothesis is rejected। তাহলে তুমি বলতে পারো এই alternate hypothesis is accepted। null hypothesis rejected মানে alternate hypothesis is accepted। ক্লিয়ার হচ্ছে কিনা বলো? স্যার টেবিল ভ্যালুটা কি মানে দেওয়াই থাকবে না ওটা দেওয়াই এক্সট্রা থাকবে, করে? না না দেওয়াই থাকবে, তোমার এক্সামে দেওয়াই থাকবে, এক্সামে দেওয়া থাকবে। এবং এটার জন্য একটা টেবিল, কেন টেবিল ভাবে বলে, বিকজ এটার জন্য একটা চার্ট পাওয়া যায়। তোমাদের প্র্যাকটিক্যাল কাই স্কয়ার হয়নি? কাই স্কয়ারের সময় বা পরীক্ষার সময় একটা চার্ট দেয়নি, ওটা হচ্ছে কাই স্কয়ারের টেবিল ভ্যালু, দ্যাট ইজ দ্য টেবিল ভ্যালু অফ কাই স্কয়ার। সেম টেবিল ভ্যালু ফর টি টেস্ট ইজ দেয়ার, একই রকম। পড়বে যে টেস্ট যতগুলো টেস্ট থাকে প্রত্যেকটার মধ্যে টেবিল ভ্যালু অলরেডি ক্যালকুলেট করাই আছে, ওটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তো যদি তোমার টেবিল ভ্যালু থেকে তোমার ক্যালকুলেটেড ভ্যালু বেশি হয়, যেটা এখানে হয়েছে, in that case your null hypothesis is rejected। and তুমি উল্টো দিকে বলতে পারো, নিচে একটা এক্সট্রা লিখতে পারো, therefore alternate hypothesis may be accepted। কখনোই বলবে না because null hypothesis is rejected, এটা তো প্রুফ হয়ে গেল। কিন্তু alternate hypothesis যেহেতু তুমি প্রুফ করোনি, সেজন্য বলতে হবে alternate hypothesis may be accepted। তাহলে এখানে null hypothesis কি ছিল আমাদের একবার দেখে নিই আমরা। null hypothesis ছিল vitamin A and D are not responsible for the gain weight differences, আর alternate hypothesis হচ্ছে vitamins are responsible for gain weight differences। তাহলে এটা বোঝা গেল যে ভিটামিন গুলো নেওয়ার ফলে যে গ্রুপের বাচ্চারা নিয়েছিল তাদের বডি ওয়েট গেইন হয়েছে, দ্যাট ইজ সিগনিফিকেন্ট। তুমি তো বোঝাই যাচ্ছে যে ডিফারেন্স হয়েছে, কিন্তু এই ডিফারেন্সটা কি সিগনিফিকেন্ট সেইটা প্রুভ করার জন্য এত কিছু করা, সেই কথাটা একটা ওয়ার্ড খালি জোড়ার জন্য, সিগনিফিকেন্ট জোড়ার জন্য এই এতগুলো আমাদেরকে ক্যালকুলেশন করতে হলো। কত লেভেলে সিগনিফিকেন্ট? 0.05 লেভেলে সিগনিফিকেন্ট। এটা আবার 0.01 যদি হয়ে যেত, মানে যদি 1% লেভেল বলতো না লেভেল অফ সিগনিফিকেন্স, তাহলে কিন্তু ভ্যালুটা চেঞ্জ হয়ে যেত। এখানে 2.07 আছে তো টেবিল ভ্যালু, ওখানে 0. অন্যরকম হতে পারতো, ধরো 1.83 হতে পারতো, কমে জেনারেলি। তো এটা বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, এবার পেয়ার টি টেস্ট। পেয়ার টি টেস্টটা কি জিনিস দেখো, একই জিনিস আমি অলরেডি বলে দিয়েছি। ওখানে আনপেয়ার ছিল, কোন একটা গ্রুপে 13 ছিল, কোন একটা গ্রুপে 12 ছিল, কোন একটা গ্রুপে 10 ছিল, কোন একটা গ্রুপে 9 ছিল। বাট ইন কেস অফ পেয়ার টি টেস্ট কোনো ঝামেলা নেই, দুটো পেয়ার আছে, বুঝতে পারছো নামটা শুনে, পেয়ার টেস্ট, পেয়ার 1:1 সবসময় হবে। গ্রুপ এ তেও যা থাকবে যে কটা স্যাম্পল, গ্রুপ বি তেও সেম স্যাম্পল থাকবে। তো সেম হওয়ার জন্য কমপ্লিকেশন কম। দেখো
স্ট্যান্ডার্ড এরর এখানে বের করার ফর্মুলা তো একই, ASD ডিভাইডেড বাই রুট n। আর t বের করার ফর্মুলাটা দেখো, d মানে যেটা হচ্ছে কি বলে এটা, d বার ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড এরর, d বার ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড এরর। স্ট্যান্ডার্ড এরর মানে হচ্ছে SD বাই রুট n। আর SD বের করার ফর্মুলাটা দেখো আরো সহজ, ওখানে কি ছিল, x1 মানে x2 হোল স্কয়ার ডিভাইডেড বাই প্লাস x2 y মাইনাস y বার হোল স্কয়ার ডিভাইডেড বাই n1 প্লাস n2 মাইনাস 2। এখানে দেখো শুধু d স্কয়ার, শুধু d স্কয়ার, কারণ d1 d2 নেই কিন্তু এখানে, ভালো করে দেখো d1 d2 কিন্তু নেই, বাট বিকজ এখানে একটাই ভ্যালু পেয়ার আছে সেম, সো d স্কয়ার minus summation of d square, summation of d whole square divided by n and totally divided by n minus 1। এটা আমি একটু আগে বললাম। আগের প্রবলেমটা যেহেতু there are two different sample, group A and group B আলাদা আলাদা স্যাম্পল, একটা 13 ছিল একটা 12 ছিল, সেই জন্য n1 plus n2 minus 2। কিন্তু এখানে একটাই, কত হবে সেটা যে কোনো কিছু হতে পারে, 10 হতে পারে, 11 হতে পারে, কিন্তু দুটো গ্রুপের সেম হবে, so that is why n and degree of freedom মানে হচ্ছে -1। তাহলে দেখো এই ক্যালকুলেশনটা করে দেখো, এই ক্যালকুলেশনটা ইজি। 10 students are given intensive coaching in statistics, the scores obtained in first and fifth test are given below। দেখো টেবিলটা 10 জন স্টুডেন্টের মার্কস গুলো এখানে বলা আছে, 10 জন স্টুডেন্ট উপরে সিরিয়াল নম্বর দেওয়া আছে, মার্কস ইন ফার্স্ট টেস্ট, মার্কস ইন ফিফথ টেস্ট 1 2 করে বলা আছে। Does the score from the test first to test fifth show an improvement? Test at 5% level of significance। আর পরীক্ষা যে কোশ্চেনটা থাকবে ওখানে টি ভ্যালুটা বলাই থাকবে। তাহলে প্রথমেই যেটা করতে হবে আমাদেরকে নাল হাইপোথিসিসটা বের করতে হবে। নাল হাইপোথিসিস মানে আমি অলরেডি বলে দিয়েছি, এটা সবসময় নেগেটিভ সেন্সে লিখতে হবে, নো ইমপ্রুভমেন্ট হ্যাজ বিন অকার্ড, আর অল্টারনেট হাইপোথিসিস ইমপ্রুভমেন্ট অকার্স। ভেরি সিম্পল, ক্লিয়ার? তাহলে এবার টেবিলটা বসিয়ে দাও। এখানে দেখো সিরিয়াল, একটাই সিরিয়াল নম্বর, ওখানে যখন গ্রুপ এ গ্রুপ ডি করতে হচ্ছিল তোমাকে, এখানে কোনো ব্যাপার নেই, সিরিয়াল নম্বর ইজ দাম 10টা সিরিয়াল নম্বর আছে। তো মার্কস ইন ফার্স্ট টেস্ট, মার্কস ইন ফিফথ টেস্ট, ওই দুটোর মধ্যে ডিফারেন্স করে নাও। ডি স্কয়ার তোমাকে বের করতে হবে, কিন্তু ডি মানে কি, x মাইনাস x1 মাইনাস x2, তাহলে 50 মাইনাস 65 কত হচ্ছে -15, তার হোল স্কয়ার কত হচ্ছে 225। 52 minus 55 কত হচ্ছে -3, আর হোল স্কয়ার 9। 53 minus 65 কত হচ্ছে -12, -12 এর হোল স্কয়ার 144। then 60 minus 65 -5 হোল স্কয়ার 25। এইভাবে সবগুলো বের করবে। তাহলে ডি এর সামেশন পেয়ে গেলে, ডি এর সামেশন হচ্ছে 52 -52, আর ডি স্কয়ার তাহলে কত হচ্ছে 52 এর হোল স্কয়ার 638, মানে সামেশন, ভুল বললাম, সামেশন কত হচ্ছে, ডি স্কয়ারের সামেশন কত হচ্ছে 638। তাও টেবিলটা বোঝা গেল? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। হ্যাঁ স্যার। দেন এবার ফর্মুলা বসিয়ে দাও। তোমাদের ডি বের করতে হবে, ডি বার বের করতে হবে, মানে সামেশন অফ ডি। ডি বার মানে হচ্ছে জাস্ট অ্যাভারেজ, বার মানে হচ্ছে বুঝতে পারলে বার মিন্স অ্যাভারেজ। তাহলে তুমি ডি জানো, সামেশন অফ ডি জানো, তাহলে এবার বের করে নাও। ডি সামেশন অফ ডি কত ছিল 52 -52, and divided by number of sample কত 10, so -52 divided by 10, that is -5.2। এবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করে ফেলো এখান থেকে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর্মুলা রুট ওভার টোটাল রুট ওভার দেন সামেশন ডি স্কয়ার, সামেশন ডি স্কয়ার কত 638 মাইনাস ডি এর হোল স্কয়ার, সামেশন ডি এর হোল স্কয়ার, সামেশন ডি মানে কত 52, 52 into 52 -52 into -52 divided by n কত 10, and totally divided by 10 minus 1 মানে 10 minus 1। এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা বেরোলো 6.391, 6.391 is the standard deviation। তো স্ট্যান্ডার্ড এরর বের করো না। স্ট্যান্ডার্ড এরর ফর্মুলা হচ্ছে s মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই রুট ওভার n, তার মানে 6.391 ডিভাইডেড বাই রুট ওভার 10, that is 2.022। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেরিয়ে গেল, স্ট্যান্ডার্ড এরর বেরিয়ে গেল। তাহলে টি সিম্পল টি বসিয়ে দাও। টি হচ্ছে ডি বার ডিভাইডেড বাই এসি, ডি বার ডিভাইডেড বাই এসি। দেখো পেয়ার এন্ড আনফ্যাক্টরি টেস্টে কিন্তু
টা কিন্তু ডিফারেন্স। দেখো পেয়ার টি টেস্ট আর আনপেয়ার টি টেস্টের স্ট্যান্ডার্ড এররটা কিন্তু এই টি এর ভ্যালুটা কিন্তু ডিফারেন্ট। দেখো এখানে টি এর ফর্মুলাটা কি ছিল, দেখো টি ইজ ইকুয়াল টু mod x1 বার মাইনাস x2 বার ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। কারণ এখানে দুটো গ্রুপ ছিল, এখানে দেখো একটাই গ্রুপ, সুতরাং কোনো প্রবলেমই নেই। এখানে একটাই গ্রুপ, একটাই মানে স্যাম্পল, একই ধরনের স্যাম্পল, সেই জন্য ফর্মুলা ইজ ভেরি সিম্পল। ডি বার ডিভাইডেড বাই এসি, ডি বার কত মাইনাস 5.2 আর ডিভাইডেড বাই 2.022। এটাকে মড সামনে দিতে পারো, কারণ স্ট্যান্ডার্ড এরর প্লাস মাইনাস মানে কোনো অসুবিধা নেই, এটা ওই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মতোই। যা বেরোবে ধরে নিতে হবে প্লাসের থেকে যতটা ডেবিট করছে মাইনাস মানে উল্টো দিকে ততটা ডেবিট করছে, সুতরাং এটাকে এক্সপ্রেস করতে হবে ঠিক স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মতো। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা কিভাবে এক্সপ্রেস করেছিলাম, মিন প্লাস মাইনাস এসডি, এটাকে সেভাবে এক্সপ্রেস করতে হবে স্ট্যান্ডার্ড এররকে, মিন প্লাস মাইনাস এসই, মনে ছিল এসডি না এসই। তো টি ভ্যালু ইজ, এখান থেকে টি ভ্যালু যেটা পেয়ে যাচ্ছ সেটা দাও কত 2.57। তাহলে এখানে দেখো লেভেল অফ সিগনিফিকেন্স কত 0.05, ক্রিটিক্যাল ভ্যালু বা টেবিল ভ্যালু টি at 0.05 for degree of freedom 9, এখানে 9 কেন, because 10 minus 1 9, কত 1.833। তাহলে ডিসিশনটা কি, since calculated t is 2.57, তোমরা বের করেছো 2.57 is greater than tabulated t that is 1.833, so the null hypothesis is rejected, that is alternative hypothesis is accepted। বুঝা গেল, খালি ফর্মুলাটা হবে, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর একটা দেখো লাস্ট স্যার 9 এর ভ্যালুটা 1.831 তো মানে ডিএফ 10 মাইনাস 1 করে। হ্যাঁ ডিএফ 10 মাইনাস 1 এ তোমার টেবিল ভ্যালু হচ্ছে 1.833 আর তুমি ক্যালকুলেট তোমার যে রেজাল্ট পেয়েছো র্যান্ডম স্যাম্পলিং ফর সেটা হচ্ছে 2.57, তাহলে সেটা বেশি টেবিল ভ্যালুর থেকে, সো বেশি হলেই রিজেক্টেড হবে, কম হলে অ্যাকসেপ্টেড। দেখি এই প্রবলেমটা কি আছে। An IQ last example. An IQ test was administered to 5% before and after they are trained. The result are given below. Before and after train করা হয়েছে IQ ভ্যালু বাড়ানোর জন্য, তার আগে যা ছিল পরে কি হয়েছে 5 জন লোকের। এখানে দেখো বলা আছে টেস্ট whether there is any change in IQ after training program. It is given that এরকম করে বলা থাকে পরীক্ষা T, এটা সুপারস্ক্রিপ্ট হবে 0.01 মানে T 0.01 লেভেলে ফর ডিগ্রি অফ ফ্রিডম 4 কত 4.6, মানে T এর টেবিল ভ্যালু হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম 4। কেন 4? বিকজ এখানে পাঁচটা ভ্যালু আছে, 5 - 1 4 কত 4.6। ফার্স্টে যে সলিউশন লিখতে হবে নাল হাইপোথিসিস নো চেঞ্জ ইন আইকিউ আফটার ট্রেনিং, আর অল্টারনেটিভ হাইপোথিসিস চেঞ্জ ইন আইকিউ আফটার ট্রেনিং, সিম্পল একই রকম। দেখো ক্যান্ডিডেট 5 জন ছিল, আইকিউ বিফোর ট্রেনিং ভ্যালু বসালে, আইকিউ আফটার ট্রেনিং ভ্যালু বসালে, মানে আইকিউ বিফোর ট্রেনিং হচ্ছে x1 সাপোজ আর এটা x2, x1 minus x2 that is d is equal to 110 minus 120 minus 10 তার স্কয়ার করলে 100, 120 minus 110 that is 2, 2 স্কয়ার করলে 4। তাহলে এখানে তুমি সামেশন অফ d পেয়ে গেলে that is -10 আর d এর হোল d এর স্কয়ারের সামেশন পেয়ে গেলে 140। এখানে আবার একদম বসিয়ে দাও, d বার বের করে ফেলো -10 divided by 5 that is -2, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর সেম ফর্মুলা বের করো, তাহলে তুমি পেয়ে গেলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন √30, √30 is your standard deviation। তাহলে স্ট্যান্ডার্ড এরর পেয়ে গেলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ n that is √30 divided by √5 that is √6। তাহলে স্ট্যান্ডার্ড এরর হচ্ছে t divided by √6, √6 মানে হচ্ছে 2.45, তাহলে কত হলো -0.816 that is mod দিলে প্লাস মানে প্লাস মাইনাস 816। লেভেল অফ সিগনিফিকেন্স তাহলে হচ্ছে 0.01, ক্রিটিক্যাল ভ্যালু দেওয়া ছিল 4.6। তাহলে এখানে দেখো the calculated value of t is কত, এখানে 0.816 that is less than the tabulated value 4.6, so দেখো null hypothesis is accepted, that is no significant difference after training program।
বুঝলে যেই অ্যাকসেপ্টেড হয়ে যাবে মানে টেবিল ভ্যালু থেকে তোমার ক্যালকুলেটেড ভ্যালুটা কম হবে ইন দ্যাট কেস নাল হাইপোথিসিস ইজ অ্যাকসেপ্টেড বুঝা গেল হ্যাঁ স্যার একই রকম এবার এটাকে তোমরা একটু দেখে নাও তাহলে কমপ্লিট দুটো বেশি দেখাইনি আনপেয়ার্ডের একটা এক্সাম্পল দেখালাম আর পেয়ার্ডের দুটো এক্সাম্পল দেখালাম বইয়ে প্রচুর প্রচুর এক্সাম্পল আছে তোমরা দেখতে পারবে আপাতত এক্সামের পারপাসের জন্য এইরকমই অঙ্ক থাকবে হ্যাঁ একটু 19-20 থাকবে ভ্যালুগুলো আর এই ধরনের থাকবে ইজি টাইপ যেটা ইজিয়েস্ট সেটা বেশি কঠিন থাকবে না কিন্তু ভ্যালুগুলো একটু চেঞ্জ থাকবে মানে তোমাদের ক্যালকুলেশন করতে হতে পারে গট ইট ওকে স্যার ওকে স্যার ঠিক আছে তাহলে আজকে হয়ে গেল প্র্যাকটিক্যালের ম্যাটেরিয়ালও দিয়ে দিয়েছি পরীক্ষা তো তোমরা 28 তারিখ হচ্ছে তাই তো হ্যাঁ স্যার হ্যাঁ ওই ম্যাটেরিয়ালটা লিখে রেডি রাখো যে এক্সামিনার তাকে উনি ইনস্ট্রাকশন যেভাবে দেবেন সেগুলো করবে ঠিক আছে ঠিক আছে স্যার ঠিক আছে এরপরে একদম আশা করি অফলাইনে দেখা হবে ওকে তাহলে সবাই ভালো থেকো অল দ্য বেস্ট 21st তো না ফার্স্ট এক্সাম কারেক্ট নট কারেক্ট কারেক্ট হ্যাঁ স্যার আর কালকে নেট পরীক্ষা কেমন হলো যে যে দিয়েছিলে নেট কেমন হয়েছে কে কে দিয়েছিলে জন্য নেট কজন দিয়েছিলে কজন দিয়েছিলে কালকে নেট স্যার মনে হয় একজনই দিয়েছিল। ও আচ্ছা কেমন আছে এখানে এসে কে কে দিয়েছিল কে দিয়েছিল বলতো না স্যার নেই তো দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে দিয়েছিল নেই আজকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ইন দ্যাট কেস আমরা তাহলে এখানে রাখছি আজকে ঠিক আছে তাহলে সবাই খুব পরীক্ষা প্রিপারেশন নাও ভালো থেকো আমি পাঠিয়ে দিচ্ছি এটা হ্যাঁ হ্যাঁ ওকে